স্বাগতম, শুভ সন্ধ্যা শনিবারের। পানিনি হেলথ কেয়ার, আপনারা তো জানেন এতদিন যে স্যার রাজদীপ দত্ত বসে আছেন আমার পাশে, ওয়েলকাম হিম। এবং একই সাথে আমি বলবো যে ডায়াবেটিস তো ডেফিনেটলি আমাদের সাবজেক্ট থাকবেই, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে লাগোয়া আরও যা সমস্যা আপনাদের আছে আপনারা অনায়াসেই ফোন করতে পারেন। স্যার দত্ত, আপনাকে প্রথমেই যেটা বলবো যে সেটা ডায়াবেটিস রিভার্সাল না রিমিশন, এটা নিয়ে আমরা বোধহয় এখনও আলোচনা করিনি, যদি একটুখানি বলেন। দেখুন, অনেকে ভাবেন যে এটা বুঝি শব্দের জাগলেরই, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ডায়াবেটিস রিভার্সাল আর ডায়াবেটিস রিমিশন এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে, ডায়াবেটিস রিভার্সাল মানে ডায়াবেটিসটাকে যদি আপনি রোগ হিসাবে ধরেন তাহলে তার একটা রিভার্সাল আসে। কিন্তু আমি আগেই আপনাদেরকে বলেছি যে ডায়াবেটিসটা একটা হরমোনের ডিসঅর্ডারের দ্বারা তৈরি হওয়া একটা অবস্থা, যে অবস্থার মধ্যে আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোও জড়িয়ে পড়ে। তো যদি এইরকমই কন্ডিশন থাকে তাহলে ডায়াবেটিস সেরে যাওয়া মানেটা কি? আমার প্রশ্ন দর্শকদের কাছে, ডায়াবেটিস রিভার্সাল ডেফিনেটলি হয়, কিন্তু সবথেকে বড় কথা অ্যাজ পার এডিএ মানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নিয়মাবলী অনুযায়ী 5.7 থেকে 6.5 HbA1c যদি থাকে গড় একটা মানুষের ওষুধ না খেয়ে, ইন দ্যাট কন্ডিশন আমরা বলতে পারি ডায়াবেটিক তার রিমিশনস হয়েছে। ইট নট মিনস ভালো করে বুঝবেন, ইট নট মিনস ডায়াবেটিক রিভার্সাল বা রিমিশনই হচ্ছে গিয়ে সবথেকে ভালো রাস্তা, যে রাস্তায় ডায়াবেটিসটাকে যদি কন্ট্রোল করতে হয়। ডায়াবেটিস একটা যেহেতু অবস্থা, আপনার শরীরে সুগার বা চিনির দরকার আছেই, নাহলে শরীরে শক্তিই তৈরি হবে না। তো সেক্ষেত্রে রিমিশনটা হওয়া উচিত ডেফিনেটলি অর দ্য লং টাইম। আপনার HbA1c-কে 5.7 থেকে 6.5 মধ্যে রাখা, নট অনলি দ্যাট বাট অলসো অল দ্য অর্গান হুইচ ইজ ইনফেক্টেড বাই দিস ডিজিজ সেটাকেও রিভার্সালের দিকে। এটা থেকে যে সাইড এফেক্টগুলো হয়েছে, অনেক সময় স্কিনের হতে পারে, হ্যাঁ, অনেক সময় ধরুন আপনার গা হাত পা ফুলতে পারে, ব্যথা হতে পারে, এই যে মানে সেগুলো তো সব ডায়াবেটিক পেশেন্টেরই ম্যাক্সিমাম হচ্ছে। দাঁতের প্রবলেম হতে পারে, একদমই। হ্যাঁ, তো সেগুলো রিমিশন এখন কিভাবে বলবো, মানে এটা তো তারা ওষুধ খেয়েই চলেছে দিনের পর দিন। হ্যাঁ, দেখুন, এই জিনিসগুলোকে ডায়াবেটিস যদি কন্ট্রোলে আসে, ডায়াবেটিস যদি রিমিশনে আসে, এবং তার সাথে যদি আমাদের রেসপেক্টিভ যে অর্গানস, যেগুলো হার্ট রয়েছে, কিডনি রয়েছে, চোখ রয়েছে, লিভার রয়েছে, এগুলোকেও আমাদের একসাথে জয়েন্টলি রিমিশনে নিয়ে আসতে হবে। ইন দ্যাট কেস বলা যেতে পারে ডায়াবেটিস রিভার্স হয়েছে, ডায়াবেটিস যে অবস্থাটা সেটা রিভার্স হয়েছে। আমার বক্তব্যটা একটু ডিফার করছি। সেটা হলো যে আমি ধরুন ওষুধ বিষুধ খেয়ে হোক বা ডাক্তারবাবুরা যা বললেন আমি শুনলাম, একটা কন্ট্রোলে চলে এলো যে আচ্ছা আপনি যেটা বললেন যে এর মধ্যেই রয়েছে। আচ্ছা, আমার সাইড এফেক্ট কিছু হয়েছিল ফরচুনেটলি, ধরা যাক যে আমার স্কিন ডিজিজ হয়েছিল কিংবা ফোড়া কমছিল না, এই যে ব্যাপারগুলো যেগুলো হয়, তো সেগুলো তো অন্তত কমতে পারে। তো ডেফিনেটলি কমবে। ডায়াবেটিস কমার সাথে সাথে মানে যে কন্ডিশনগুলো হয়ে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের বেড়ে যাওয়ার কারণে, কারণ ডায়াবেটিস মানে কিন্তু সুগার বেড়ে যাওয়া না, আমি এর আগের দিনও বলেছি, এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স জড়িয়ে আছে। অনেকে ভাবেন যে ডায়াবেটিস আমার এখন 6.5 রয়েছে, তো জেনারেলি আমি তার মানে সুস্থ। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ব্যাপারটা তা নয়। দেখা যায় যে ভেতরে তার যে মেটাবলিক যে ডিসঅর্ডার যেগুলো থেকে গেছে তার অর্গানের ওপর, সেগুলো কিন্তু স্টপ নেই, সেগুলোর ওপর কোনো কাজ করা হয়নি, কিন্তু ওনার সুগারটা বাড়ছে না। তার মানে কি ডায়াবেটিক রিভার্সাল হয়ে গেছে? নো, এইখানেই হচ্ছে গিয়ে সমস্যাটা। তার মানে আমাকে গোড়া থেকে ব্যাপারটাকে ভাবতে হবে। অথচ দেখুন আপনার অনুষ্ঠানে যে সমস্ত ফোন আসে মানে আমাদের দর্শকদের, তাদের অধিকাংশই খুব হতাশাগ্রস্ত যে না ডাক্তারবাবু কমছেই না, মানে 170 আর ওটা হচ্ছে গিয়ে 300। ওষুধ খাচ্ছেন? হ্যাঁ ওষুধ খাচ্ছি। আচ্ছা ইনসুলিন নিচ্ছেন? না ইনসুলিন নিচ্ছি না। বা কেউ হয়তো বললেন যে ইনসুলিন নিচ্ছি, কবার নিচ্ছেন? না একবারই নিচ্ছি। কেউ বললো 2বার নিচ্ছি, কেউ বলছে 3বার নিচ্ছি। এই যে ক্রমবর্ধমান হারে বাড়ছে, আমি একদম পানিনিকে আউট করে দিলাম আমাদের সাবজেক্ট থেকে, একদম ঠিক আছে। তো
এই যে ক্রমাগত, তো মানুষ তো আতঙ্কিত হয়ে যাবে যে আমি আর বাঁচবো না, এটা যদি ক্রমশ বাড়তে থাকে। একদমই তাই। এই জায়গাটাই হচ্ছে গিয়ে পানিনি কাজটা করছে, এই জায়গাটাই হচ্ছে গিয়ে পানিনি কাজটা করছে। প্রপার নলেজ, আপনি যদি প্রপার নলেজ পান তাহলে অটোমেটিক্যালি আপনারা সবাই যারা আমাকে দেখছেন রোগ সম্পর্কে যদি প্রপার নলেজেবল হয়ে থাকেন তাহলে এই জায়গাটাকে ম্যানেজ করাটা কিন্তু ইটস আ ম্যাটার অফ ফ্যাক্ট অনলি। মানে এটা শুধুমাত্র আপনাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করে যে আমি কিভাবে ঠিক হব। মানে 170 বাড়াটা বা 200 বাড়াটা কেন বাড়ছে, তার কারণ ওখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে হবে। তার মানে কিন্তু শুধুমাত্র ডায়াবেটিক নয়। মানে আমি বিভিন্ন কেস দেখেছি, আমার কাছে বিভিন্ন পেশেন্ট এসছে যারা আমাকে বলেছে স্যার আমার ডায়াবেটিক আমি এখন নর্মাল আছে। তা আমি বললাম যে কত আছে, তো HbA1c দেখা গেল 6.2, কিন্তু এই 6.2 তার চলে যাচ্ছে মনে করুন 5 মাস 6 মাস ধরে চলে যাচ্ছে, কিন্তু তার হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, তার সমস্যা রয়েছে, মনে করুন লিভারের সমস্যা রয়েছে। এই জায়গাগুলোকে রিভার্সাল না করলে আবার কিন্তু ওটা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তখন আমি তাদেরকে, এজন্যই তো আমি ইন্ট্রিগেটেড, পানিনি কি করে, পানিনি পুরো ইন্ট্রিগেটেডভাবে ব্যাপারটাকে দেখার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে বা সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করে। নট অনলি সেফ সুগারটাকে লো করে রাখাটাই ইটস নট দ্য টার্গেট অফ পানিনি হেলথ কেয়ার। ইনসুলিনটাকে কন্ট্রোল করে দিল। হ্যাঁ, বা ইনসুলিনকে কন্ট্রোল করার তো অনেক রাস্তা আছে। ইনসুলিন বলছি, সুগারকে কন্ট্রোল করার তো অনেক রাস্তা আছে, কিন্তু ভেতরে যে ডিসঅর্ডারগুলো হয়ে আছে এন্টায়ার ব্যাপারটাকে ওপর মনিটর করাটাই হচ্ছে গিয়ে মেন ডায়াবেটিসের রিভার্সাল বা রিমিশন। এই যে ইনসুলিনের যে প্রবলেমটা, ইনসুলিন আমার শরীরের বা ডায়াবেটিক যে ব্যাপারটা বলেন, এটা কি বাধ্যতামূলক যে ফ্যামিলিতে থাকলে কারুর পরবর্তী প্রজন্মে আসবে? না, মানে দেখা যাচ্ছে যে যার এসছে তার ফ্যামিলির কারুর না কারুর ছিল, একেবারে একটা ফ্রেশ লোক, তার আগে কেউ কারুর ডায়াবেটিস কোনোদিন ছিল না অথচ তার শরীরে ডায়াবেটিস হলো, এরকম পাওয়া যায় কি? হতে পারে। কেন? তার কারণ আপনি যদি লাইফস্টাইলে ভালো করে ভাবুন, আপনার শরীরে কার্বোহাইড্রেট যদি অতিরিক্ত পরিমাণে যায় তাহলে লিভার তখন কি করবে, ওই কার্বোহাইড্রেটকে পাচন করতে পারবে না, তো অটোমেটিক্যালি তার জন্য সুগারটা বেড়ে যাবেই, এটা খুব স্বাভাবিক কথা। তো একটা মানুষ যদি আনকন্ট্রোল লাইফস্টাইল লিড করে থাকে যদি খাবারের ক্ষেত্রে, হ্যাঁ, এবং লাইফস্টাইলের ক্ষেত্রেও, তাহলে সেই সুস্থ মানুষটারও শরীরে একটা সময় ডায়াবেটিস বা সুগার বেড়ে যাওয়ার প্রবলেম আসতেই পারে। এবার আপনি প্রথম কথাটা যেহেতু বললেন যে বাবা মায়ের থেকে, এক্ষেত্রে আমি একটা কথা, স্যার আমি একটু ফোন নিয়ে নিচ্ছি, দ্বিতীয় ব্যাপারটাকে তুলে রাখুন। হ্যালো, হ্যাঁ ডাক্তার। একটু জোরে বলবেন। হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি আমার সুগার 10 বছর, সুগার থেকে কিডনি সমস্যা হয়েছে, পেটটা একটু মানে না শুনুন, হ্যালো, আপনার নামটা বলুন, বয়সটা বলুন। নাম জয়দেব ঘোষ। হ্যাঁ, কি? জয়দেব ঘোষ। জয়দেব ঘোষ, কোথা থেকে কথা বলছেন? আমি হাওড়া মাকড়দা থেকে কথা বলছি। আচ্ছা, হাওড়া জঙ্গি থানা। বয়স কত? বয়স 63। 63। 10 বছর আগে মানে 53-তে আপনার ডায়াবেটিক বা ডায়াবেটিস ধরা পড়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন কত? এখন ধরুন খালি পেটে ওই 98-100, আর খেয়ে 2 ঘন্টা পর ওই 155। খুব তো বেশি না কিছু। ক্রিয়েটিনিনটা জিজ্ঞেস করুন। ক্রিয়েটিনিন কত? তাহলে কিডনির প্রবলেমটা আপনাকে কে বললো ক্রিয়েটিনিন যদি না করে থাকেন? ওটা করেছি, করে আমি নেফ্রোলজিস্ট ডাক্তারকে দেখাই, তো ওনার ওষুধ খাচ্ছি। তো আমি বলার বক্তব্য এটা যে খাওয়া দাওয়াটা কি রেস্ট্রিকশন তো করি, কিন্তু আর কিছু রেস্ট্রিকশন আছে, সেইটাই আমি জন্য আর কি। না, ঠিক। আপনার কি কিডনির সমস্যা আপনার ডাক্তারবাবু বলেছেন? হ্যাঁ বলেছেন, আমার পেশাবটা লাল হতো। কিটা? ইউরিনটা লাল হতো। লাল তো অনেকেরই হয়, তার মানে কি সুগার আছে? যাই হোক, আপনার ডাক্তারবাবু বলেছে, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা স্যার, আমি কয়েকটা পার্ট কোয়েশ্চেন করছি এর ব্যাপারে। প্রথমটা হচ্ছে যেটা, যে ওনাকে ডাক্তারবাবু বলেছেন, ডাক্তারবাবু যেই হোক না কেন, ওনার কিন্তু দেখুন ওই 87 to 90 এরকম ধরনের একটা খালি পেটে
আর খেলে 155, এমন কিছু আহামরি সুগার না যার জন্য তাকে ওষুধ খেতে হবে, তাহলে কি প্যানিকই হয়ে গেল? এই কেন? যে আমি আপনাকে যে কথাটা বলছিলাম ঠিক এই জিনিসটাই এখানে এসে দাঁড়িয়ে গেছে। কেন ওষুধ খাবে এতটুকু কম সুগার? হ্যাঁ, তা এখন এই যে কথাটা উনি বললেন এখানে দুটোভাবে ম্যানেজড হতে পারে। এক হচ্ছে কি ওষুধ খেয়ে এই ডেটাটা আসতে পারে, আর ওষুধ না খেয়ে এই ডেটাটা আসতে পারে। ওষুধ না খেয়েও যদি এই ডেটাটা আসে তাহলেও ওই কিডনিতে সমস্যা আসতে পারে, যদি না ওনার প্রপার কিডনির ওপরে কোনো ম্যানেজমেন্ট এর আগে করা না হয়ে থাকে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের ওপরে। আমি বলছি ইনসুলিন রেজিস্ট্যান্সের ওপরে যদি ওনার কাজ করা হয়ে থাকে তাহলে কিন্তু ওনার এই ধরনের সমস্যা আসতো না। কিন্তু ওনার ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর কাজ না করে ওনার শুধু সুগারের ওপর কাজটা করা হয়েছে, যে কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হায়ার হওয়ার কারণে যেমন হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, ঠিক তেমনি কিডনি ডিসঅর্ডারও বেড়ে যায়। অর্থাৎ এর ক্ষেত্রে যেটা হয়েছে, এনার ক্ষেত্রে যেটা হয়েছে, অর্থাৎ এনার সবার আগে উচিত ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করাতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে অবশ্যই কিডনির যে প্রবলেমগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে সর্ট আউট করতে হবে। আচ্ছা উনি আরেকটা বললেন যে মানে ইউরিন লাল হচ্ছে। হ্যাঁ দেখুন, একটা লাল তো ইনফ্ল্যামেশন অনেক কারণেই হতে পারে, বিভিন্ন কারণে, সেটা অবশ্যই সুগারের রোগীদের সাদা ইউরিনও হতে পারে, এবং ম্যাক্সিমাম তাই হয়। ডেফিনেটলি এটা দেখুন, এটা এখান থেকে তো বসে বলা যাবে না। ডেফিনেটলি ইউরিন কালচার করতে হবে, কোনো ব্যাকটেরিয়াল থ্রেটস আছে কিনা সেটা দেখতে হবে। যদি সেটা ব্যাকটেরিয়াল থ্রেটস হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেই ব্যাকটেরিয়াকে কমাতে হবে, সেই ব্যাকটেরিয়াকে শেষ করতে হবে। তাহলেই অটোমেটিক্যালি ওনার ইউরিন নর্মালি লাল হয় না। ইউরিনের রং হচ্ছে কি পেল ইয়েলো, হালকা ইয়েলো। সকালবেলাটা একটুখানি ইয়েলো থাকে, সকালবেলাটা একটু হালকা একটু গাঢ় হয়ে থাকে, কারণ সারা রাত্রি স্টকে থাকে। তো জেনারেলি ইউরিনের নর্মাল কালার আসা উচিত পেল ইয়েলো। এবার সেখানে যখন লাল হচ্ছে অবশ্যই সেখানে কোনো না কোনো একটা ডিসঅর্ডার হয়ে আছে, সেইটা অবশ্যই একটা ওনার নেফ্রোলজির সাথে মানে আলোচনা করে ওটাকে দেখা উচিত। আর নতুবা উনি যেটা করতে পারেন, সবার আগে আমার মনে হয় ডায়াবেটিস থেকেই এটা ওনার হয়েছে। তো সেক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করতে হবে এবং দেখতে হবে যে সেটা কতটা বেড়েছে। এখানেও একটা ব্যাপার আছে, নেফ্রোলজি তখনই হাত দেবে যখন অতিরিক্ত বেড়ে গেছে, তখনই ওটা নেফ্রোলজি ডিপার্টমেন্টে যাবে। যদি এক্ষেত্রেও আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে ওনার ক্রিয়েটিনিনটা কি আছে। না উনি তো বললেন ক্রিয়েটিনিন মাপেননি। হ্যাঁ, মাপেননি। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কিডনি ওভারঅল কিডনি হেলথটা কি আছে। এবার তারপরে ইউরিনের কালচার দেখতে হবে। ইউরিনের কালচার দেখলেই বোঝা যাবে যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা সেটা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি থাকে সেই ব্যাকটেরিয়াটাকে রেমিশন করতে হবে, এবং রেমিশন করে কিডনিকে আবার তার আগের জায়গায় নিয়ে আসতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে। ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করলেই অটোমেটিক্যালি কিডনির চাপটা কমে যাবে। তাহলে যিনি ফোন করেছিলেন হাওড়া থেকে, তাকে মোটামুটি উত্তর দিলাম। আরও আমরা ফোন নেব যারা ব্লাড সুগারের বা সুগার সংক্রান্ত সমস্যায় ভুগছেন যে কোনো ধরনের, তারা অবশ্যই ফোন করবেন। এবং পানিনির একটা তো গুণ রয়েছে যে তারা অদ্ভুত রকমভাবে সুগারকে খাটো করে দেয় এবং দারুণ উপকৃত হচ্ছে কিন্তু মানুষ। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমি বলছি তাজনগর শ্যামপুর হাওড়া থেকে হারাধন চক্রবর্তী। হ্যাঁ, আমার স্ত্রীর বয়স এখন 44, ওনার ডায়াবেটিস হয়েছে বছর 13 হলো। সুগারটা এখন আছে 270 পিপি, ফাস্টিং 220। কি ওষুধ খাওয়ালে সুগারটা কমবে? না না, আপনি কি সুগারের ওষুধ খাওয়াচ্ছেন না এখন কিছু? সুগার খাচ্ছে, দু রকম ওষুধ খায়, সকালে একটা খাওয়ার আগে আর রাত্রিতে খাওয়ার আগে। হ্যাঁ, তো তারপরেও এই যেটা বলছেন আপনি ফাস্টিং আর পিপি দুটোতে কিন্তু ওই এইরকমই থাকছে নাকি কমছে? হ্যাঁ হ্যাঁ, এমনই থাকছে। এটা খাওয়ার পরেও থাকছে? হ্যাঁ, খাওয়ার পরেও থাকছে। ব্যাস বুঝে গেছি। 1000 টাকা ওষুধ খায় রাত্রিবেলা খাওয়ার আগে, আর দিনে 2টো খায় সকালে খালি পেটে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, এইবার আমি এটা বলি, এর উত্তরটা হচ্ছে কি এখানেই, যে অনেক সময় মানুষের দেহ তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে সেটা কিন্তু হয়, কারণ প্রত্যেকের ইমিউনিটি এক না, প্রত্যেকের সিস্টেমও এক নয়, ঠিক আছে? তো এনার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছেন সেই ওষুধ দিয়েও সুগারকে কন্ট্রোলে আনতে পারছেন না। এটা হচ্ছে কি ওনার মেন সমস্যা। তাহলে সুগার হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে কি ইনসুলিন দিয়ে ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে? কিন্তু ওনার যে মূলত যে সমস্যাটা দাঁড়িয়েছে ওই সেই ইনসুলিন রেজিস্ট্যান্সে গিয়ে দাঁড়িয়েছে। এনার যদি হোমা আইআর এবং সি পেপটাইড করানো যায় টেস্ট, তাহলেই পুরো চিত্রটা খুলে যাবে যে ওনার সুগারটা বেড়ে যাচ্ছে কেন, এরকম খালি বেড়ে যাচ্ছে কেন। এবার যদি খালি বেড়ে যাচ্ছে না, ওষুধ খাওয়ার পর কমছে না কেন? কমছে না বা কমছে না কেন, ঠিক আছে? তো এই যে কমছে না, তার মানে এখানে
এবার হচ্ছে কি পুরো ইমিউনাল জায়গার ওপরে হাত দিতে হবে, মানে এটা শুধু ওপরে ওপরে শুধু ওষুধ দিয়ে ম্যানেজ করলেই কিন্তু হবে না, এবার কিন্তু ওনার ভেতরে ঢুকতে হবে, ঢুকলেই কিন্তু আস্তে আস্তে ওনার রেমিশন হওয়া স্টার্ট হবে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমার ডক্টর দত্তর কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি সুদীপ রায়ের কথা বলছি, গড়িয়া থেকে, ঠিক আছে? বয়সটা বলবেন। আমার মিসেস, ঠিক আছে, আমার মিসেসের বয়স হচ্ছে 60 বছর বয়স, এবং উনি প্রায় 20 বছর ধরে ডায়াবেটিক, আচ্ছা, এবং উনি হচ্ছেন টাইপ 2 ডায়াবেটিক। আমাকে একটু বলতে দিন, ডাক্তারবাবু যাতে শুনতে পায়। এবং ওনাকে এবং আমি দিল্লিতেই থাকি, এবং আমি বহু ডাক্তার মানে ইয়েতে দেখিয়েছি, এবং ওনার এখন যেগুলো ওষুধ চলে সেটা হচ্ছে গ্লিমিসেপ M4 ফোর্ট, তারপর দুপুরবেলা তারপরে হচ্ছে ব্রেকফাস্টের সময় লিনাওয়ান, এবং রাত্রেবেলা প্রবলেমটা বলুন। M2। না, প্রবলেমটা বলুন। বলছি তো, প্রসূনবাবু, আপনি একটু ধৈর্য ধরুন, ডাক্তারবাবুকে বলছি। এবং ওনাকে প্রেসক্রাইব করেছেন ইনসুলিনও, কিন্তু যতই করি ডায়াবেটিক কোনো মতেই কন্ট্রোল হচ্ছে না, কারণ খালি পেটে প্রায় 190-200 মতো থাকে, এবং মানে ইনসুলিন দিলে কমে, তাও আবার 16 ইউনিট, 18 ইউনিট, 20 ইউনিট করে, এবং না দিলে আপনার খাওয়ার Weight কত পরে জিজ্ঞেস করুন? 250, Weight কত 260, 240। আচ্ছা, ওনার ওজনটা কত জিজ্ঞেস করছেন? ওনার ওজন হচ্ছে 60 কেজি। হাইট? 60। হাইট হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, 6-7 ঠিক ইঞ্চি। আছে, ঠিক আছে। এবং ওনার ওয়েট কোনো কিছুই গেন হয়নি লাস্ট 2 বছর, মানে 2 বছর 2.5 বছর ধরে একই ওয়েট আছে, এবং মাসেল ক্ষয়ে যাচ্ছে, কিন্তু ওনার মানে ওয়েটের কোনো গেন হয়নি, এবং উনি প্রায় 15-17 বছর ধরে আন্ডার ট্রিটমেন্ট আছে। মানে আমার একটাই কথা হচ্ছে যে ইনসুলিন দেওয়াটা তো খুব কষ্ট সাপেক্ষ। ইনসুলিন দিলে ডায়াবেটিকটা কন্ট্রোলে আসে, কিন্তু যেহেতু ইনসুলিন বন্ধ করে, কারণ সবসময় তো পেটে নেওয়া যায় না, কোনো সময় রাত্রেবেলা বলছে, কোনো সময় দুপুরবেলা খাওয়ার আগে বলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং আমার বাড়ি টালিগঞ্জে, আমি দেখতে পাচ্ছি আপনার টালিগঞ্জের চেম্বারের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি না, আমি চাইছিলাম যে আপনার থেকে একটু মতামত। ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটুখানি প্রথম আপনাকে কিভাবে যোগাযোগ করবো এটা যদি একটু বলেন। আচ্ছা, আমি এখন টালিগঞ্জে এখন বসছি না, আমি এখন বসছি হচ্ছে গিয়ে ওই নিউ ব্যারাকপুর যে দোহারিয়া যে চেম্বারটায়, সেটা এখন বসছি, কারণ আমাকে আবার দিল্লির ইয়েতে যেতে হবে। আর টালিগঞ্জের ইউনিটটা আমার তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, হলে আমি ডেফিনেটলি তার ডিটেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু এখন আমাকে যদি দেখাতে হয় তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে গিয়ে দোলতলা দোহারিয়া, সেটা হচ্ছে গিয়ে দোলতলা পুলিশ লাইন, এয়ারপোর্ট 1 নম্বরের থেকে একটুখানি এগিয়ে, বিরাটি থেকে একটুখানি এগোলেই আপনারা ওই জায়গাটা পেয়ে যাবেন, এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা মূল ব্যাপার সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু টেস্ট লাগবে, যেটা ফাস্টিং পিপি HbA1c নয়, যে টেস্টগুলো আপনারা করে থাকেন সেই টেস্টগুলো নয়, কিছু ডিফারেন্ট টেস্ট, যেমন হোমা IRC পেপটাইড, এগুলো আমরা দেখে আমরা বুঝে যাই যে এই যে সুগারটা ওনার বেড়ে যাচ্ছে, যে কারণে ওনাকে ইনসুলিনের ওপরেও ওনাকে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, এই জায়গা থেকে মুক্ত করতে গেলে শুধু মানে ডায়েট দিয়ে বা শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু ব্যাপারটা করা যাবে না। এখানে এর জন্যই আমার বিশেষ কিছু রিসার্চ রয়েছে, যেটা আমি আপনাদের জন্য করেছি, এবং যেটা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এখন স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। যে ধরনের আমি নিউট্রাসিউটিক্যালস ডেভেলপ করেছি, সেই নিউট্রাসিউটিক্যালস দিয়ে অটোমেটিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে আরও বেশ কিছু ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরসগুলোর উপর কন্ট্রোল তৈরি করে ওভারঅল সুগার ইনটেকটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। সুগার ইনটেক অবশ্যই কমলে অটোমেটিক্যালি, আর প্যানক্রিয়াসের থেকে বিটা সেল মানে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, যেখান থেকে ইনসুলিন সিক্রিয়েট হয়, আমরা ওই পাথটাকেও দেখার চেষ্টা করি, যে পাথে আমরা দেখি যে ইনসুলিন কোনো জায়গায় তৈরি হতে অবস্ট্রাক্ট হচ্ছে কিনা, বা ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিনের সেন্সিটাইজ কত, অর্থাৎ ইনসুলিনের পাওয়ার কত। যদি ইনসুলিনের পাওয়ার দেখি আমার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে ইনসুলিনের পাওয়ারটা কমে আছে, সেক্ষেত্রে যে টেস্টগুলো বললাম এই টেস্টগুলো থেকে আমরা আর কি দেখে নিই যে ইনসুলিনের পাওয়ার কি আছে। যদি কম থাকে সেক্ষেত্রে ইনসুলিনের পাওয়ার বাড়ানো হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করা, তখন অর্গানিক ইনসুলিন অটোমেটিক্যালি সেলে সিক্রিয়েট করতে পারে, যেখানে বাইরে থেকে আমাদের কোনো এক্সোজেনাস ইনসুলিন বা ইনসুলিন
কে ইনহিবিট করার মতো কোনো মেডিসিনের দরকার পড়ে না, তখন অর্গ্যানিক ইনসুলিনই অটোমেটিক্যালি সেলে সিক্রিয়েট হতে পারে এবং অটোমেটিক্যালি অর্গ্যানিক ইনসুলিন যদি আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যদি বেরোতে থাকে আর ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলিনকে যে বাধা দেয় ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা যদি কম করিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি ইনসুলিন অটোমেটিক্যালি ফ্লো হতে থাকবে। এবং এখানে 10 বছর হোক 20 বছর হোক সেটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে গিয়ে সঠিক ম্যানেজমেন্ট যদি করা যায় এক্ষেত্রে কিন্তু রেমিশন হওয়াটা খুব একটা বড় সমস্যা না। আর অবশ্যই একটা ডায়েট, যে ডায়েটটা অবশ্যই মানে পার্সোনালাইজড ডায়েট হতে হবে। কারোর ওই ধরুন অল্প স্বল্প আমি ভাত খেলাম অল্প বা বেশি করে ফল খেলাম এরকমভাবে ভাবলে হবে না। পার্সোনালাইজড ডায়েট করলে অবশ্যই তার নিউট্রা প্রোফাইল দেখে আমরা একটা পার্সোনালাইজড ডায়েট করিয়ে দিই, যে পার্সোনালাইজড ডায়েটের মাধ্যমে তার পুরো ইনসুলিনের ইনটেক কি হচ্ছে কেমনভাবে হচ্ছে তাকে পুরো মেপে আমরা ডায়েটটা করি। এবং তার সাথে অবশ্যই আমার যে রিসার্চ সাপ্লিমেন্টসগুলো আছে সেগুলো যখন যায় এবং যেগুলো হাইলি পরীক্ষিত এবং উইদাউট সাইড এফেক্টস এবং যে কারণে তখন অটোমেটিক্যালি সুগারটা কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকে, কারণ অর্গানিক ইনসুলিন সিক্রিয়েট করছে, বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিনের দরকার পড়ছে না। তাহলে বাইরে থেকে যদি এক্সোজেনাস ইনসুলিনের দরকার না পড়ে তাহলে ইন্ডোজেনাস ইনসুলিন সেই জায়গাটা নিয়ে নেবে, অটোমেটিক্যালি সুগার লেভেলটা ধীরে ধীরে কমবে। এবং অনেক আমি পেশেন্ট দেখেছি যাদের 400, 500, 600 লেভেলের পর্যন্ত আমি বিপি দেখেছি। থ্যাংক ইউ। আরো ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। প্রেশার হাই হয়ে গিয়েছিল, হ্যাঁ একটু প্রেশার হাই। আপনার নামটা কি? প্রশান্ত ঘোষ। বয়স কত? 40। কবে থেকে প্রেশার হাই হচ্ছে? আর কোথা থেকে বলছেন? নদিয়া। নদিয়া। আচ্ছা, প্রেশার হাইটা কবে থেকে হচ্ছে? হয়েছে আজ 1 বছর হয়ে গেল। কতদিন হলো? প্রায় 1 বছর। 1 বছর মানে 39 বছর বয়স থেকে আপনার হাই প্রেশারের ভুগছেন। হ্যাঁ। আপনার শরীরের ওজন কত? ভুঁড়ি আছে? হ্যালো, আপনার কি পেট মোটা মানে ভুঁড়ি আছে? ভুঁড়ি খুব বেশি নেই। আচ্ছা, মানে প্রেশারটা কত আছে এখন? প্রেশার মোটামুটি নরমাল, ঠিকই আছে। তাহলে কিসের জন্য ফোনটা করেছেন কেন? প্রেশার হাই হয়ে গিয়েছিল, তা মা বাবা মোটামুটি বললো, ডাক্তারবাবু বললো বা এখন মোটামুটি ঠিক আছে, তাহলে খানিকটা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হঠাৎ করে হয়তো প্রেশার হাই হয়ে গিয়ে মেন মারাত্মক। ব্যাপার হচ্ছে গিয়ে এই সমস্ত মানুষদের, দর্শকদের জন্য আমার একটাই সাজেশন, আপনাদের যখন 1 বছর হচ্ছে যে সবেমাত্র প্রেশারটা বাড়ছে, অবশ্যই, কারণ আমি ওই যে বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স খুব ওতপ্রোতভাবে জড়িত হার্টের সাথে, প্রেশারের সাথে, কোলেস্টেরলের সাথে, হ্যাঁ, সুগারের সাথে, একদম ডাইরেক্টলি কিডনির সাথে, ওতপ্রোতভাবে লিভারের সাথে অত্যন্তভাবে জড়িত। যার ফলে ওই ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করলে ওনার হতে পারে ওনার প্রেশার ওষুধ নাও লাগতে পারে। না, প্রেশার ওষুধ খাচ্ছে কিনা সেটা তো বললো না। হ্যাঁ, আমি ঠিক বুঝলাম না। যাই হোক, আমি ঘাবড়ে গেছেন আর কি। না, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবেন না, ঠিক আছে। প্রপার ম্যানেজমেন্ট করুন, অটোমেটিক্যালি সব ঠিক হবে। আমাদের যেটা সমস্যা হয়, আমাদের রোগ বৃদ্ধি অনেক ক্ষেত্রে, আমি জানি যে আজকাল মানুষ অনেক বেশি কনসাস তাদের শরীর স্বাস্থ্য। আমি একটা কথা বলে নেবো আপনাকে। আমি আপনাকে একটা কথা বলতে বলতে ছেড়ে দিয়ে গেলাম, সেটা হচ্ছে কি আপনি বলেছিলেন যে বাবার থেকে ডায়াবেটিসটা, ওইটা আমি একটুখানি বলে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আমাদের বাবার থেকে বা মায়ের থেকে প্রাপ্ত, আমরা ঔরস থেকেই তো আমরা জন্ম আমাদের। তো বেসিক্যালি আমরা যখন ডিএনএ জাইগোটটা তৈরি হয়, আমাদের ফার্স্ট ওভাব যখন তৈরি হয়, তখন ডেফিনেটলি বাবার যে ডিএনএ, সেই ডিএনএটা তো আসে, তার সাথে মায়েরটাও আসে। তো এবার ওই যে ডিএনএ রেপ্লিকেশনসটা হচ্ছে, তখন বাবার যেমন ভালো গুণগুলোও থাকে তেমন বাবার বদগুণগুলোও আসে কিন্তু। হ্যাঁ, সেগুলো কিন্তু ওই ডিএনএর মধ্যে চলে আসে। অর্থাৎ বাবার যদি ডায়াবেটিস হয়ে থাকে বা বাবার যদি ক্রনিক ডায়াবেটিস থাকে, যেটা কিনা লং টার্ম, আচ্ছা ডিএনএতে কীভাবে আসে, একটা জিনিস যদি কন্টিনিউ বেসিস প্রলং চলতে থাকে, সেটাই তখন গিয়ে কিন্তু ডিএনএ ম্যাপিংয়ে চেঞ্জ হতে থাকে। যেমন আপনি প্রত্যেক দিন খুব কাজ করছেন, আপনার মধ্যে একটা খাটুরে মানসিকতা থাকবে, আপনার বাচ্চার মধ্যেও সেটা আসবেই,
বুঝতে পেরেছেন? কারণ এটা প্রলং চলছে। ঠিক তেমনি আপনার যদি ডায়াবেটিস প্রলং চলে, তেমনি ওই সময় যদি আপনার বাচ্চা জন্মগ্রহণ করে, তো জেনারেলি ওই বাচ্চার মধ্যে আসা সম্ভাবনা বেশি। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে, আমরা যখন জন্মাই, আমরা হচ্ছে গিয়ে ওই বন্দুক নিয়ে জন্মাই, মানে লোডেড রিভলভার, মানে রিভলভারের মধ্যে গুলি ঢোকানো। গুলিটা কি? ওই বাবার বা মায়ের থেকে পাওয়া রোগগুলো, ঠিক আছে, গুলির মতো থাকে। কিন্তু ওই গুলিটা কিন্তু ফায়ার হয় না। ওই গুলিটা তখনই ফায়ার হয় যখন, বন্ধুরা আপনারা শুনুন ভালো করে, তখনই ফায়ার হয় যখন আপনাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়। অর্থাৎ লাইফস্টাইলে আপনারা যদি অতিরিক্ত ব্যাড হ্যাবিট তৈরি করেন, তখন সেই গুলিটা ট্রিগারে, মানে ওই বন্দুকটা ট্রিগারে তখন হাত পড়ে যায়, তখনই কিন্তু ফায়ার হয়, এবং যে গুলিটা বেরোয় তখনই হয়ে যায় আমাদের ডায়াবেটিস বা এই জাতীয় অটোইমিউন ডিসঅর্ডার। অর্থাৎ বাবা মায়ের থেকে যে আসলেই ওটা হতেই হবে তার কোনো মানে নেই, যতক্ষণ না আপনাদের কোনো ব্যাড হ্যাবিট ওটাকে ফায়ার না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন আমি শিলা ব্যানার্জি হাওড়া থেকে বলছি। বলুন। আমি বলছি যে আমার 67 বয়স, আমার হয়েছে সুগার প্রেশার। তো সুগার প্রেশারের ওষুধ যদি কিছুদিন বন্ধ করা যায়, কিছুদিন নয়, ধরুন আজকে খেতে ভুলে গেলাম, কালকে খেতে ভুলে গেলাম, এরকম, সেটা কি খারাপের দিকে কিছু? হ্যাঁ, এটা তো অবশ্যই। আপনি যদি কোনো ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করে থাকেন যে ওষুধ খান, কখন আপনি আমাদের পানিনির সঙ্গে আলোচনা করবেন সেটা তো অন্য গল্প। কিন্তু এরকম হয় নাকি? আপনার 67 বছর বয়স ইজ এ ভেরি ক্রুশিয়াল বয়স, আপনি হঠাৎ করে প্রেশারের ওষুধ বন্ধ করবেনই বা কেন? এই বায়নাটা না, বাই চান্স ধরুন কোথাও গেলাম, না, খুব খারাপ হবে। আপনি, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এই ডিপেন্ডটা এই যে টেন্ডেন্সিটা যদি বন্ধ করি, কেন এই প্রশ্নটা আসছে কেন? সবচেয়ে বড় কথা, যতক্ষণ না একটা আপনি অন্য চিকিৎসায় যাচ্ছেন ততক্ষণ আপনাকে প্রত্যেকদিন টাইম টু টাইম খেতে এবং হবে। সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষকেই, যারা বিভিন্ন রোগে পীড়িত, বিশেষ করে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই নিয়ে তাদেরকে প্রপার একটা মনিটরিং এর ভেতর থাকতে হয়। তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসটা কম আছে না বেশি আছে। এইবার ধরুন আপনার দেখা যাচ্ছে 3 দিন ধরে, 4 দিন ধরে আপনি খেলেন না ওষুধটা, তখনই কিন্তু আপনার জিনিসটা বেড়ে যেতে পারে, সেরিব্রালও হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি তো মনিটর করেননি, কিন্তু যদি আপনার মনিটরে থাকে ব্যাপারটা, এবং আপনার বাড়িতে কোনো একজন ডাক্তার রয়েছে যে কিনা আপনাকে কন্টিনিউ মনিটরিংয়ে রাখছে, ইন দ্যাট কেস সেক্ষেত্রে তার মতামত নিয়ে আপনি কিন্তু একদিন যদি ভুলেও যান, তখন সে কিন্তু ম্যানেজ করার মতো জায়গায় আছে। কিন্তু আপনি যদি নিজে থেকে ওটাকে বন্ধ করেন বা কিছু করেন, সেখানে কিন্তু আপনাকে কেউ সাজেশন দেওয়ার মতো নেই যে কি হতে পারে কি না হতে পারে। কারণ আপনার মেটাবলিক ডিসঅর্ডার আপনি জানেনই না কি আছে শরীরে, সেটা আপনার একজন ডাক্তার জানে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, মেবি দ্য লাস্ট ফোন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা ডাক্তার বাবু, আমি বাগুইহাটির থেকে প্রদীপ সরকার কথা বলছি। আমার সুগারের ব্যাপারে বলছি। আমি একজন অবসর মানুষ, প্রায় 10 বছর হয়ে গেছে। আমি ডাক্তার সৌমিক গোস্বামীকে, হ্যালো, আমাদের এত ডিটেল না, আপনার সুগারটা কত বলুন, তারপরে আলোচনা করছি। সুগার ফাস্টিং পেটি দুটোই আছে আমার। প্রায় 34 বছর ধরে তো আমার সুগারের পেশেন্ট আমি। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আমি সেক্ষেত্রে আপনাদেরকে মেকিং ডিটেল, কারণ আজকে আমাদের হাতে না প্র্যাকটিক্যালি সময় নেই। প্রদীপবাবু, উই আর ভেরি সরি, আমরা খুব লজ্জিত, আমাদের হাতে একদমই সময় নেই। আপনি সামনের শনিবার দিন দয়া করে যদি দেখেন, আমরা প্রদীপবাবুর নামটা মনে থাকছে, প্রদীপবাবুর একটা সুগারের ব্যাপার আমাদের, হি ইজ নিয়ারলি 70, যা বলছেন 10 বছর রিটায়ার করেছে। তবে আমি এইটা বলতে পারি যে আপনার সুগারটা যদি ঠিক মতো ম্যানেজ না হয়ে থাকে, তো আজকে আপনার অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে। তবে আপনি ঘাবড়াবেন না বা অত ভয়ও পাবেন না। যদি আপনার মনে হয়, আপনি পানিনির সঙ্গে যোগাযোগ করুন, আপনার সেক্ষেত্রে সুগার রিমিশন করার ব্যাপারটা। আর বাগুইহাটি থেকে নিউ ব্যারাকপুর, বাগুইহাটি থেকে নিউ ব্যারাকপুর তো। তাহলে আজকে শেষ করতে হচ্ছে, সামনের শনিবার দিন ঠিক 5:30টায় দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন।